হেমন্ত বড় অদ্ভুত ঋতু, মন কেমনের ঋতু। ঝোপ করে সন্ধে নেমে আসে, বাতাসে হালকা ঠান্ডা, গাছেদের ফিসফিসানি, পাতা ঝরানোর সময় আসছে। আর এই সময় গরমটাও তো একটু কম থাকে। তাহলে চলুন টুক করে একটু বেরিয়ে পড়া যাক। এখন ঘড়িতে ওই 7:10 বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এই আমাদের হাউজিং স্টেটের সামনে থেকে একটা অটো ধরবো, ধরে শিয়ালদা। এই এসে পৌঁছে গেছি কাইজার স্ট্রিটে। আহা, শিয়ালদা এখন অদ্ভুত বলুন, 12 মাস সব ঋতুতে শিয়ালদা উষ্ণ। আমার ট্রেন ছিল 3 নম্বর প্ল্যাটফর্মের কাটোয়া গ্যালাপিং লোকাল। 8:06 একটুক্ষণ দাঁড়িয়েছিলাম শিয়ালদা স্টেশনে। তারপরে যখন ট্রেন অ্যানাউন্স করলো তখন দেখলাম গোটা কলকাতাটাই ভেঙে পড়েছে, এবং তখন মালুম পড়লো যে আজকে হচ্ছে রাস পূর্ণিমা। তাই সব রাস্তায় চলেছে নবদ্বীপের দিকে। প্রচন্ড ভিড় হয়েছিল কাটোয়া ট্রেনে, যদিও বসার জায়গা পেয়েছি। এক ঝলক ক্যামেরাটা হাত থেকে পড়ে যাওয়ার আগে একটুখানি দেখে নিন। তবে এই জিরাট স্টেশন পেরিয়ে যেতে আমি দরজার কাছে এসে দাঁড়ালাম, আর তখনই যেটুকু দেখতে পেলাম তাতে চোখটা জড়িয়ে যায়। সত্যি এ দৃশ্য যতবার দেখি ততবার ভালো লাগে। ট্রেন কিন্তু লেট করেনি খুব একটা, মিনিট 10 আমাকে নামিয়ে দিল সোমরাবাজার স্টেশনে। মোট যাত্রী হয়তো ট্রেন থেকে নামলাম আমরা গোটা 4, ট্রেনে উঠলো গোটা 25। ট্রেন ছেড়ে চলে গেল। এই হচ্ছে সোমরাবাজার স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমি এগিয়ে গেলাম 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সেখানে একজন টোটো চালকের সাথে কথাবার্তা বলে দরদাম ঠিক করি এবং বেরিয়ে পড়ি সোমরাবাজার দেখতে। আসুন আপনারা। এটি হচ্ছে আমাদের এখানে আজকে প্রথম দেখার জায়গা। হ্যাঁ, জগদ্ধাত্রী মন্দির। জগদ্ধাত্রী স্থায়ী মন্দির কোথাও খুব পশ্চিমবঙ্গে আছে বলে আমার জানা নেই, কিন্তু পশ্চিমবঙ্গে এটি প্রথম জগদ্ধাত্রী স্থায়ী মন্দির। মন্দির এবং মন্দির সংলগ্ন অঞ্চলটি গাছগাছালিতে ভর্তি। চমৎকার। স্টেশন থেকে অনতি দূরে, অথচ এখানে এসে মনে হচ্ছে একদম একটা সম্পূর্ণ কোলাহল মুক্ত, দূষণ মুক্ত পৃথিবীতে এসে পড়লাম। এই সামনে একটা ছোট্ট নার্সারি আছে, আর চারপাশে তো প্রচুর গাছ, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই যে লাল বেদিটি দেখছেন, এটা হচ্ছে হোমকুণ্ড। এবার আমরা সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি। এই হলো প্রাচীন নাট মন্দিরের একটি ভগ্নপ্রাপ্ত খিলান। প্রথম দেখার জায়গাটি কিন্তু বেশ লাগলো। এবার এখান থেকে আবার আমাদের টোটো গড়ালো। প্রথমে নজরে এলো এই যে ডান হাতে, এটি হচ্ছে সেন বাড়ি। এটা রায়রান রাজা রামচন্দ্র সেন এই বাড়িটি তৈরি করেছিলেন। হেস্টিংস সাহেবের খুব স্নেহভাজন ছিলেন তিনি। এখন দুর্গাপুজোর সময় এখানে তারই উত্তরাধিকাররা আসে, খুব ধুমধাম করে পুজো হয়। যেহেতু বন্ধ ছিল তাই ভেতরটা ঢুকে দেখাতে পারলাম না। অনেকটা জায়গা জুড়ে একটা চমৎকার বাগান বাড়ি। আবার আমাদের টোটো এগিয়ে চলছে গ্রামের এই পথ দিয়ে, দুপাশে গাছগাছালি, খুব মনোরম পরিবেশ। আমরা প্রথম এসে পৌঁছলাম নিস্তারিণী কালী মন্দির। শোনা যায় মুস্তাফিদের বংশের কেউ একজন একবার যক্ষা রোগে আক্রান্ত হন, এবং তিনি সুস্থ হয়ে উঠবেন এই আশাতেই তাদের পরিবারের লোকজন মানত করেছিল যে এখানে নিস্তারিণী দেবীর একটি মূর্তি এবং মন্দির প্রতিষ্ঠা করবেন। সেটাই করেছিলেন। কিন্তু বর্তমানে যে মন্দিরটি দেখভাল করেন যেই পুরোহিত, তিনি কখন আসেন কখন যান স্থানীয় লোকেরাও খুব একটা জানে না। অধিকাংশ সময় গেটটি বন্ধ থাকে। গেটেই ফুল দিয়ে স্থানীয় লোকেরা তাদের প্রণাম জানায়।
এর থেকে ঢিল ছোড়া দূরত্বে হচ্ছে হরসুন্দরী মন্দির। এই হরসুন্দরী মন্দির প্রাঙ্গণটি মুস্তাফিদের তৈরি করা এবং এর চারপাশে মুস্তাফিদের বংশ তালিকা আছে। এটি চমৎকার রক্ষণাবেক্ষণ হয়, দেখলেই বুঝতে পারছেন। খেয়াল করে দেখুন, 9টি চূড়া বিশিষ্ট এই মন্দির, এর ছাদটা সমতল আর কার্নিকটা সরল রৈখিক। আগে পুজোর দিনে দোতলায় নহবত বসত, আর এর দুদিকে মোট 7টি করে 14টি শিব মন্দির আছে। এবং এই শিব মন্দিরগুলোর শুরুতে এবং শেষে দেখবেন 2টি করে পঞ্চরত্ন মন্দির রয়েছে, আর বাদ বাকিগুলো বাংলায় যে শিব মন্দির আমরা দেখি, অর্থাৎ 8চালা মন্দির, সেরকম। শোনা যায় এখানে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গও আছে। এই সোমরাবাজারের সুখ্যাতি শুরু হয়েছিল নিত্য মুস্তাফিদের হাত ধরে। এখন নিত্য মুস্তাফি কে ছিলেন বা এটি কিভাবে পাওয়া? আসলে নদিয়ার রামেশ্বর মিত্র, যিনি মুঘল সম্রাট আওরঙ্গজেবের হিসাব রক্ষক হিসেবে কাজ করতেন, তার কাজে সন্তুষ্ট হয়ে আওরঙ্গজেব তাকে মুস্তাফি উপাধি দেন এবং সেই থেকেই ওনারা এই পদবিটি বহন করে চলেছেন। এবং এদের বংশধরদের হাত ধরেই এই অঞ্চলের এত সুখ্যাতি। এবার এখান থেকে আবার গ্রামের পথ ধরে আমাদের টোটো এগিয়ে চলল সব থেকে উল্লেখযোগ্য যে মন্দিরটি এই অঞ্চলে, তার কাছে। হ্যাঁ, আনন্দময়ী কালী মন্দির। ওই যে দেখুন পুকুর পাড়, এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন লালবাড়ি অংশটি, ওটি হচ্ছে আনন্দময়ী কালী মন্দির। 25 চূড়া বিশিষ্ট এই মন্দিরের গঠন শৈলী, 3 খিলানযুক্ত এর দ্বার, এবং এর দুপাশে শিব মন্দির রয়েছে। চলুন আগে এই প্রাঙ্গণটি ঘুরে ঘুরে দেখি, তারপরে তো এই জায়গাটার একটা অন্য ইতিহাসও আছে, বলবো সেসব গল্প। আসুন। কিছু মনে পড়ছে এই জায়গাটাকে দেখে? আমার পেছনে হচ্ছে আনন্দময়ী মন্দির, এই অঞ্চলের সব থেকে বড় মন্দির, আর তার চারপাশে 5টি শিব মন্দির এবং পরে একটি পঞ্চরত্ন মন্দির আছে। সেটা বাঁ দিকে পঞ্চরত্ন মন্দিরে একটি গণেশ মূর্তি আছে, আর ডান দিকের গুলো 5টা শিব মন্দির, এবং পরের যে পঞ্চরত্ন মন্দিরটি আছে তার মধ্যে একটি শ্বেত শিবলিঙ্গ আছে। কিন্তু এটা তো গেল শুধু মন্দির, এবং মন্দিরের মধ্যে কি কি দেবতার রয়েছেন তার কথা। কিন্তু একটু ফিরে যেতে হবে অতীতের দিকে, 80-র দশকে। মনে পড়ছে এই জায়গাটাকে? একবার চিন্তা করে দেখুন। হ্যাঁ, 1980 সালে পরিচালক মৃণাল সেন এসেছিলেন তার ইউনিট নিয়ে। মোটামুটি 1 মাস ছিলেন, নির্মাণ করেছিলেন আকালের সন্ধান। সিনেমার মধ্যে আমরা সিনেমা দেখেছিলাম কিভাবে তৈরি হয়। প্রায় টানা 1 মাস এখানে মৃণাল সেন, ধৃতিমান চ্যাটার্জি, স্মিতা পাটিল, গীতা সেন, রাজেন তরফদার, শ্রীলা মজুমদার, দীপঙ্কর দে, বিপ্লব চ্যাটার্জি প্রমুখ অভিনেতারা ছিলেন।
3 খিলানযুক্ত আনন্দময়ী মন্দিরের এই উপরের দিকটা দেখুন, অর্ধবৃত্তাকারের মধ্যে শিবলিঙ্গ যেন মন্দিরের মধ্যে রয়েছে। এই কারুকাজ কিন্তু আমি গুপ্তিপাড়াতে যখন গিয়েছিলাম সেইখানের মন্দিরের মধ্যে ঠিক অবিকল এই এক কাজ দেখেছিলাম। আমার গুপ্তিপাড়ার ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর তাছাড়া দেখুন দেয়াল জুড়ে অসংখ্য টেরাকোটার কাজ, ভারতবর্ষের নানা দেবদেবীর বিগ্রহ, পৌরাণিক গল্প। কোথা দিয়ে যে সময় কেটে যায় বুঝতেই পারবেন না আপনারা। কি শান্তি যে বিরাজ করছে না বলা যায় না মন্দির এবং মন্দির চত্বর অঞ্চলে। এই বিশাল বিশাল আমবাগান, আর ঠিক তার পরেই হচ্ছে ধানের ক্ষেত, একদম সবুজ ধানের ক্ষেত। এখন ধান আস্তে আস্তে পাকতে শুরু করেছে, একটা হলুদ আভা হয়ে আছে, চারপাশটা নিঝুম। ওই বাঁ দিকে আবার একটা পুকুর। ওই যে দেখতে পাচ্ছেন দূরে যে একটি বাড়ি আছে, একটু ভেঙাচোরা বাড়ি, যাব আমরা ওখানে। ওটি হচ্ছে রাধা কুঞ্জ। ওখানেই মৃণাল সেনের আকালের সন্ধানের শুটিং হয়েছিল। হাওয়া দিচ্ছে ঠান্ডা, আর একটা ঝলমলে নীল আকাশ। সত্যি সত্যি এই মন্দির চাতালে বসে আছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর চারপাশে এরকম সবুজ, শুধুমাত্র পাখির ডাক, জানো তো, আর কোনো আওয়াজ নেই। এখন হেমন্তকাল, তাই এই সময়টা একটু গরম লাগছে, রোদে গিয়ে দাঁড়ালে একটু গরম লাগছে, কিন্তু সত্যি কথা বলতে আপনারা যদি শীতকালে আসেন তখন ওই মিঠে রোদ গায়ে মেখে এখানে দুপুরটা কাটাতে দারুণ লাগবে। আর গাড়ি নিয়ে যদি আসেন খুব ভালো হবে, আমি বলবো 1 ডে ট্রিপ হিসেবে চমৎকার জায়গা শীতকালের জন্য। হ্যাঁ, তখন হয়তো ডিসেম্বর বা জানুয়ারির শেষের দিকে এখানে ধানগুলো কাটা হয়ে যাবে, তাই এই জমিগুলো হয়তো তখন একটু ফাঁকা থাকবে, কিন্তু যাই হোক। আর তার আগে যদি আসতে পারেন ডিসেম্বরে, তখন বোধহয় পুরো পেকে যাবে ধানগুলো, মানে সে এক অদ্ভুত দৃশ্য হবে। আমি সত্যি কথা বলবো, হাইলি রেকমেন্ডেড। একটা দিন আপনারা এসে কাটিয়ে যান। এবার যাব ওই মুস্তাফিদের জমিদার বাড়ি, যেখানে মৃণাল সেন শুটিং করেছেন। তারপরে যাব নদীর পাড়ে। চলুন আসুন এবার রাধাকুঞ্জটা ঘুরে দেখি। বড় বড় খড়খড়ির জানলা, বড় দরজা, আর এখানে কোনায় একটি রথও রাখা আছে। সম্ভবত রথের সময় এটি বের হয়, কিন্তু সমস্ত দরজাই বন্ধ, তাই ভেতরে প্রবেশ করা গেল না। অনেক দূর সম্পর্কের বোধহয় 2-4 জন আত্মীয় এখন থাকেন পেছনের দিকে। আপাতত বাড়িটির ভেতরটা ঘুরে আর দেখাতে পারলাম না, দেখলে ভালো লাগতো। মনে হচ্ছিল যে এই বাড়িটা যদি আবার সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা যায়, এটা কিন্তু একটা চমৎকার হেরিটেজ স্টে হতে পারে। এবার এখান থেকে আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য, সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটিও একটি প্রাচীন কালী মন্দির। শোনা যায় রামকৃষ্ণ পরমহংসদেব এখানে এসেছিলেন একবার। এখানে প্রতিটি মন্দির চত্বর অঞ্চলই এই রকম শান্ত, চারপাশে প্রচুর গাছ আছে।
আর একটা উল্লেখযোগ্য বিষয় হলো এখানে সমস্ত কালী মন্দিরের পাশেই একটি পুকুর থাকবে। এবার এগিয়ে যাই আমাদের পরের গন্তব্য বেহুলা নদীর কাছে। এই যে দুপাশে ইটভাটা, বুঝতেই পারছেন আমরা নদীর খুব কাছাকাছি চলে এসেছি। এই বেহুলা নদীর পার ধরে ইটভাটা আছে, শ্মশান আছে, দুপাশে রয়েছে ক্ষেত, এখন তাতে কলা গেছে ভর্তি। যাই হোক, ওই যে আমাদের মাঝি ভাই এসে গেলেন, আমরা ওর সাথে এই ছোট্ট হাত নৌকো করে বেরিয়ে পড়ব। কিছুক্ষণের জন্য ঘুরে বেড়াবো বেহুলার বুকে, যাব বেহুলা এবং ভাগীরথীর সঙ্গমে। ওখান থেকে দেখতে পাবো সবুজ দ্বীপ। এই সবুজ দ্বীপেও অনেকেই যায়, আমি অবশ্য যাইনি। তারপর আবার ফিরে বেহুলা নদীর আরেকটা প্রান্তের দিকে এগিয়ে যাব। আসুন। এই ছাউনিটা যদি আর একটু বড় করতে তো ভালো হতো, মাথা তুলে বসা যেত। কিন্তু ছোট নৌকায় বোধহয় অসুবিধা হয় না দাদা? না, বড় ছাউনি করলে? বড় ছাউনি করলে করেন তো হ্যাঁ, হাওয়া বাতাসটা বেশি লাগে, তো বেশি লাগে, তখন দাঁড় টানতে অসুবিধা হয়। তখন অসুবিধা হয়। হ্যাঁ, ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সবুজ দ্বীপ। কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাইরে আছে আছে নাই রে আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে। কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাইনে, কোন অনেক দূরে উদাস সুরে আভাস যে কার পাইনে, আছে আছে নাই রে আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। এখানে আসলে কিন্তু এইটা একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ। আপনারা এরকম একটা ছোট্ট হাতে টানা নৌকোয় সারাটা দিন ঘুরুন বা কিছুক্ষণ সময় ঘুরুন, ঘন্টাখানে, এই বেহুলা নদীতে ভাসতে ভাসতে ভাগীরথীর মুখে সঙ্গমে যাবেন। আর এটা যদি পড়ন্ত বিকেল হয় তাহলে আরও চমৎকার লাগবে। আর শীতকাল হলে তো এই যে কথাটা বারবার বলছি, এই রোদটা এত মিষ্টি লাগবে যে বলার নয়। হাইলি রেকমেন্ডেড এই ট্রিপটা। নদী ভ্রমণ শেষ করে সামনে তখন মোটামুটি 1-1:30 হয়ে গেছে, খিদেও পাচ্ছে। তাই আমার টোটো চালককে বললাম যে এখানে ভাতের হোটেল কিরকম আছে। বললো চলুন, খুব ভালো হোটেল আছে, অনেক হোটেল এখন এখানে। তা সেই রকমই একটি হোটেলে এসে উপস্থিত হলাম।
দ্বীপ্রাহরিক খাবারের জন্য সত্যিই খুব খাবার দাবার খুব ভালো। আমি ফিশ থালি নিয়েছিলাম মাত্র 140 টাকা, ভীষণ ভালো খেতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাকে টোটো চালক পৌঁছে দিল সোমরাবাজার স্টেশনে। স্টেশনে পৌঁছানোর আগে অবশ্য এই স্টেশন চত্বর থেকেই কিনে নিলাম ক্ষীরমোহন। এখানে ক্ষীরমোহন একটি বিখ্যাত মিষ্টি, আসলে অবশ্যই ট্রাই করবেন। আমার নাম্বারটা বল। 99336593। বাহ, আমি অবশ্য স্টেশনে দাঁড়িয়েও একজন ক্ষীরমোহন বিক্রেতার কাছ থেকে একটি 5 টাকা দামি ক্ষীরমোহন খেয়ে দেখলাম, ভালোই লাগলো খেতে। তারপর ট্রেন এসে গেল, ফিরতি পথ ব্যান্ডেলে নামলাম, ব্যান্ডেল থেকে আবার একটা ট্রেন বদল করে ফিরে আসা। একদিনের এরকম টুকটাক ভ্রমণ কিন্তু ভালো লাগে জানেন, বিশেষত এই শীতকালে। আমি হাইলি রেকমেন্ড করব এই জায়গাটার কথা, অবশ্যই একবার ঘুরে যাবেন। কার ছায়ায় আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে। কার ছায়ায় আমায় ছুঁয়ে যে যায়, কাঁপে হৃদয় তাই রে। গুনগুনিয়ে গাই রে আমার মনের কোণের বাইরে। আমি জানলাম খুলে ক্ষণে ক্ষণে চাই রে আমার মনের কোণের বাইরে। আমার মনের কোণের বাইরে।